প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনাটি শুনবার জন্য। তারেক রহমান মালয়েশিয়া হয়ে আজকে চীনে অবস্থান করছেন। চীনের এই সফর তিনি কি পাবেন কি পাবেন না, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কি হবে কি হবে না, সমস্ত কিছু প্রশ্নের ঊর্ধ্বে কোন মুহূর্তে কতটা জরুরি, সময় উপযোগী এই পদক্ষেপ, সেইটা নিয়ে আলোচনা করছি। ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের পরপরই শুভেন্দু অধিকারীর যে দম্ভক্তিপূর্ণ আচরণ, তার যে তার যে রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে বর্ডারে অস্থিতিশীল করে তোলা পুশিনের মাধ্যমে, এবং তারই পোষ্য কিছু লোক যারা বাংলাদেশে তার আত্মীয় স্বজন অবস্থান করছেন, তাদেরকে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে যে ধরনের একটি বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল এবং রাষ্ট্রদ্রোহিতার মতো কথা বলানো, পদক্ষেপ নিয়ে আনো এবং আওয়ামী লীগকে পিছন থেকে উস্কে দিয়ে রাষ্ট্রকে যে অস্থিতিশীলতার ভিতরে উপনীত করেছিল, এবং শেষ তক দীনেশ ত্রিবেদী, যিনি বেনাপোল দিয়ে ল্যান্ডে ভারত থেকে বাংলাদেশে ঢুকেই বলেছিলেন একই বাতাস, একই আকাশ, একই স্বপ্ন, তার নাকি সব কিছু একই মনে হয়েছে, এবং তাদের 1,40,00,000 সাথে বাংলাদেশের 20 কোটি যোগ করে 1,60,00,000 দিয়ে তিনি স্বপ্ন বুনছেন। এই ভয়াবহ একটি আগ্রাসনের মুখে দাঁড়িয়ে তারেক রহমান এবং তারেক রহমানের পররাষ্ট্রনীতি, তারেক রহমানের কূটনৈতিক মহল সবাই নিশ্চুপ ছিলেন। কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে কতটা দৃঢ়তার সাথে তারেক রহমান সেই নীরবতার উত্তর দিলেন, সেইটাই চিন্তার বিষয়। নীরবতা যে কত বড় ভয়াবহ, ভয়ানক উত্তর হতে পারে, তারেক রহমান সেটি ভারতকে জবাব দিয়ে দিলেন। ঠিক এই মুহূর্তে ভারতের এই আগ্রাসী মনোভাবের সামনে দাঁড়িয়ে তিনি অত্যন্ত বীর দর্পে, অত্যন্ত বীর পুরুষের মতো, অত্যন্ত দাম্ভিকতাপূর্ণ রাষ্ট্রপ্রধানের মতো রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, রাষ্ট্রের ভবিষ্যৎ কল্পনা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা খাত, ভবিষ্যৎ সব মহিমায় দেশকে সর্বোচ্চ স্তরে প্রতিরক্ষা খাত হোক, অস্তিত্ব রক্ষাতে হোক, সার্বভৌমত্বে হোক, জননিরাপত্তা হোক, সম্মানের অবস্থান থেকে সর্বশিখরে কীভাবে উপনীত করা যায়, তারই চূড়ান্ত একটি পদক্ষেপ হলো তারেক রহমানের চীন সফর। অর্থাৎ সেই ভারতের সমস্ত অপকৌশল, অপপ্রচার, অপচেষ্টার বিরুদ্ধে তারেক জিয়ার যে নীরব উত্তর, ভারতের পুরা রাজনীতির যে দক্ষতা বলি, সক্ষমতা বলি বা পারঙ্গমিতা বলি, বা তাদের যে চতুরঙ্গ বাংলাদেশকে নিয়ে কল্পবিলাস, তার মুখে কত বড় চটেবাক আঘাত, সেটা তারেক রহমান প্রমাণ করে দিলেন। চীনে অর্থনৈতিক ফোরামে তার মিটিং হবে, বিনিয়োগ ফোরামে তার মিটিং হবে, শি জিনপিংয়ের সাথে তার একান্ত বৈঠক হবে। ভিয়েতনামের প্রতি চীনের যে মনোভাব, সেটাকে সমর্থন জানিয়ে বাংলাদেশও মুক্ত বাণিজ্যের যে সংগঠন রয়ে গেছে সেখানে অন্তর্ভুক্তির জন্য চীনের সহায়তা চাবে। এগুলো হচ্ছে উপরের কথা, কিন্তু তার মুভমেন্ট দিয়ে, তার চলন বলন দিয়ে, এবং তার এই সরাসরি চীনের রাষ্ট্রপ্রধানের সাথে যে মিটিং হবে, আপনারা জানেন যখন দুই রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং হয়, তারা পাশাপাশি দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন বা বিবৃতি দেন। সবচেয়ে সুখবর হলো ম্যাডাম খালেদা জিয়া বিগত সরকারের সময়, অর্থাৎ 5-এর ওই সময়ও
চীনের সাথে বৈঠকের পর তারা যৌথ ইস্তিহার ঘোষণা করেছিল। ইস্তিহারটা কি তো ধারণা আছে, বিবৃতি একটা জিনিস, কি কি হলো বা আমরা কি কি বললাম এইটা, কিন্তু ইস্তিহার হলো সেইটাই ভবিষ্যতে তারা কোন কোন বিষয়ে কোন কোন জায়গাগুলোতে সামনে রেখে কাজ করবে, দুই দেশ পারস্পরিক কোন ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে তারা আরও পারস্পরিকভাবে কাছে আসার চেষ্টা করবে, নিজেদের অভ্যন্তরীণ বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ এবং বহির্বিশ্বের পরাশক্তির সাথে লড়াই করে বা অর্থনৈতিক যে মুক্ত বাজারের সাথে যুদ্ধ করে টিকে থাকা যায়, দুই দেশই সমান তালে এগিয়ে যাওয়ার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা তারা প্রকাশ করবে এই ইস্তিহারের মাধ্যমে। এই জায়গাটা এত ছোট জায়গা নয়, এটি একটি বিশ্বময় দিগন্ত জোড়া মাঠ, যেখানে তারেক রহমান সেই মাঠের পর্দাকে উন্মুক্ত করে দিতে চাচ্ছেন। এটা কারোর সাথে প্রতিযোগিতা নয়, দেশকে স্বাবলম্বী করে তোলা, দেশের মানুষের নাগরিকদেরকে সসম্মানে গরিমার সাথে নিজের দেশে যেমন বসবাস করা, ঠিক তেমনি সারা বিশ্বময় বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক যেন স্বগরিমায় স্বমহিমায় গৌরবান্বিত নাগরিক হিসাবে চিহ্নিত হতে পারে, সারা পৃথিবী যেন চুষে বেড়াতে পারে বাংলাদেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে তারা তাদের আত্মপরিচয় দিতে পারে, সেই পদক্ষেপ নিতে গেছেন জনাব তারেক রহমান। ভারতের বিরুদ্ধে আমরাও কথা বলবো না, তারাও কথা বলবো না। ভারত গুংরে মরছে, ভারত গুঙ্গাচ্ছে, ভারতের পিঠির উপরে চাপ পড়েছে, তাদের ঘাড়ের উপরে পাকিস্তান, চীন, বাংলাদেশের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনছে ভারত, তাদের উপরে যৌন নিপীড়নের মতো চাপ অনুভব করছে তাদের পিছন দিয়ে, তাদের ঘাড়ের উপরে, তাদের পিঠের উপরে তারা হাতির পায়ের মতো মর্দনকৃত পুরুষের চাপ অনুভূত করছে। তারা হাহাকার করছে, গুঙ্গাচ্ছে, সমবেদনায় ভুগছে, অতিরিক্ততায় তারা এখন দিশেহারা। ভারতের গদি মিডিয়ার দিকে তাকালে মনে হয় তাদের সর্বস্ব হারানোর যে ক্ষয়িংস বেদনা, তাদের যে আত্মতুষ্টির বড় দুর্ভিক্ষ চলছে, তাদের যে আত্মতৃপ্তি ছিল দক্ষিণ এশিয়ার মহানায়ক হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানো, এবং তাদের কল্পনার বিলাসিতায় বাংলাদেশকে নিয়ে যে নগ্ন হস্তক্ষেপের যে রাজনৈতিক চিরচারিত নিয়ম প্রতিষ্ঠা করে আসছিল এই 55 বছরে, তারা এখন বুঝতে পারছে আমাদের সেই হাতের ভিতর থেকে বাংলাদেশ বের হয়ে গেছে। আমাদের সেই চোখের দৃষ্টির যে গভীরতা বলেন, যে দীর্ঘ পরিক্রমা বলেন, সব জায়গা থেকে বাংলাদেশের মাটি আমাদের পায়ের নিচু থেকে বের হয়ে গেছে, এবং এই বের হওয়ার মহানায়ক গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। ডক্টর ইউনূস অনেকটাই তাদের উপরে যে ক্ষিপ্র মনোভাব সেটা জানিয়ে দিয়ে গিয়েছিল, এবং সৌভাগ্যক্রমে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও ডক্টর ইউনূসের সেই পথ অনুসরণ করেছে, তার দেখানো পথেই কিছুটা হলেও হাঁটছে। এর ভিতরে তারেক রহমানের দূরদর্শিতা তো রয়েছেই, তবে কিছুটা হলেও কিঞ্চিৎ মসৃণ সেই রেখাগুলো তার দৃষ্টিক্ষেপণে তিনি নিয়েছেন, তার দর্পণের সামনে এনেছেন বাংলাদেশ কোন পথ ধরে কোন দিকে হাঁটবে, কাদের সাথে তাদের বন্ধুত্ব হবে, পররাষ্ট্র বিষয়ে ভাগাভাগি হবে, পররাষ্ট্র নীতি বা পারস্পরিক নিরাপত্তার বিষয়ে কাদের সাথে বাংলাদেশ আগামী দিনের চুক্তিতে যাবে, সেটা তারেক রহমান তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিতরেই ধীরে ধীরে প্রকাশ করতে শুরু হয়েছে, সক্ষম হয়েছে। বুঝতে হবে একটা জিনিস, 55 বছরের যে সময়টা বিএনপি ক্ষমতায় ছিল, তার বাইরে যত ধরনের জাতীয় পার্টি থেকে শুরু করে আওয়ামী লীগটা যত ধরনের রাজনীতি বাংলাদেশে করেছে, সবই ছিল ভারতের মুখাপেক্ষী, ভারতের মনস্কামনা পূরণে। কিন্তু একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই বাংলাদেশের স্বকীয়তা নিয়ে
তারা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং সেই অঙ্গীকারাবদ্ধ অবস্থার ভিতরেই তারেক রহমানের বর্তমান পথ চলা। এই পথ চলা খুব সহজ হবে না, খুব দ্রুত হবে না। অনেকে আমার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন যে বিএনপিও ভারতের দালালি করছে, বা বিএনপিও আওয়ামী লীগকে অনুসরণ করছে, বা বিএনপিও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি দুর্বল দল বা দুর্বল সরকার। রনিদের মতো বাংলাদেশের যেসব দালালরা রয়ে গেছে আওয়ামী লীগ, রনিদের মতো লোকেরা এখনও বলছে আওয়ামী লীগের কাছে বিএনপি রাজনীতিতে একটি শিশু মাত্র। শিশু না বৃদ্ধ, না বয়োজ্যেষ্ঠ, না সিনিয়র, না দক্ষতা সম্পন্ন একটু সুপুরুষতীয় দল বিএনপি, সেটা সময় বলে দেবে। বুঝতে হবে 55 বছর বিএনপির আমল বাদ দিলে প্রায় 45 বছর একটি দেশ আর একটি দেশের গোলামির ভিতরে, জিঞ্জিরার ভিতরে আবদ্ধ ছিল। সেইখান থেকে দ্রুত টান দিলে সেটাকে খণ্ড বিখণ্ড হয়ে ছিঁড়ে ফিরে যাবে। অতএব উপরের থেকে সেই জঞ্জাল সরাতে সময়ের দরকার, কৌশলের দরকার, অনেক পরিস্থিতির মোকাবেলা করার সুযোগ দিতে হবে। আমরা দৃষ্টিতে হয়তো দেখব এটি আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, এটি ভারতের পক্ষে যাচ্ছে, কিন্তু এর পরের পর্দায়, পরের দেয়ালে অন্য কিছু আছে, সেটার অপেক্ষায় থাকতে হবে। সেই দেয়ালগুলো ধীরে ধীরে ভেঙে নতুন দেয়ালকে সামনে আনতেই তারেক রহমানের এই চীন সফর। ভারত যে কতটা জ্বলনি পুরনির ভিতর দিয়ে আছে সেটা বোঝা যাচ্ছে। ভারত তার ঘর সামলাইতে ব্যস্ত হয়ে পড়েছে, অর্থাৎ ককরোচ জনতা পার্টির যে উত্থান ঘটেছে ভারতে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে নিয়ে যে সাজানো গোছানো চলছে, সেটা একদিকে যেমন অভ্যন্তরীণভাবে মণিপুরকে নিয়ে বা সেভেন সিস্টারের নিরাপত্তা নিয়ে, ভাঙন নিয়ে তারা যে ঘরোয়াভাবে ও উদ্বিগ্নতার ভিতরে আছে, ঠিক তেমনি বাইরের থেকেও অত্যন্ত সুকৌশলে ভারতের বিরুদ্ধে চাপ চলছে। অর্থাৎ ভারতের যে খুনি রাজনীতি শুরু হয়েছিল, উগ্রবাদী হিন্দুদের যে সংখ্যালঘিষ্ঠদের উপরে যে নির্যাতন, পুরানো ভাঙানো, দোকানপাট লুটতরাজ ভাঙচুর যেভাবে শুরু হয়েছিল, তার থেকে সেই অবস্থাটি কিন্তু সারা বিশ্ব দেখেছে। বুলডোজার দিয়ে দোকানপাট প্রতিষ্ঠান ভেঙে দেওয়া সারা পৃথিবী মিডিয়ার বদৌলতে সারা পৃথিবী দেখেছে, যার জন্য আজ ভারতের পাশে ট্রাম্প নেই, যিনি ক্ষমতায় এসে মোদিকে বন্ধু বলেছিলেন, তিনি আজকে সে মোদিকে খুনি বলছেন। ভারতের বিজেপিকে একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন বলছে, রাজনৈতিক সংগঠন বলতে আন্তর্জাতিক মহলার মোদি সরকারকে রাজনৈতিক সংগঠন বলতে রাজি নয়। তারা যে উগ্রবাদী হিন্দুত্ববাদী একটি সংগঠন, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে পড়েছে এর ভিতরেই, যার জন্য তাদের কাছ থেকে রাশিয়া অনেকটা নীরব। ইউরোপ কান্ট্রি, আমেরিকা বা মিডল ইস্টের কিছু দালাল দেশ যাদের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে, এই ধরনের মাত্র হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া ভারত এখন সম্পূর্ণই একঘরে হয়ে পড়েছেন রাজনীতিতে বা আন্তর্জাতিক মহল এবং ব্যবসা বাণিজ্যেও ভারত আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে তারেক রহমান তার দেশকে নিয়ে মুক্তবাজার বাণিজ্যের যে অগ্রগতির পথ উন্মুক্ত করতে বিশ্বে নেমেছেন, তার সফর শুরু করেছেন। এটি ভারতের বড় গাত্রদাহ না, গুহ্যদার দাহ হয়ে দাঁড়িয়েছে। তাদের পিছনে একেবারে বারুদের মতো অগ্নিসংযোগ ঘটানো হয়ে গেছে। কিন্তু এখানে আমরা ওখানে আত্মতুষ্টিতেও যেমন ভুগবো, ঠিক তেমনি তার পিছনে দেশের অভ্যন্তরে আজকে 23 তারিখ 8:30টার সময় আমি ভিডিও করছি। আজকে দেশের বিভিন্ন জায়গায় ভারতীয় দালালরা বা ভারতের যেসব চাটুকার এদেশে রয়ে গেছে, তারা হয়তো দেশের বিরুদ্ধে, দেশের ভিতরে থেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়ে গেছে। রংপুর বিভাগে রাম মন্দিরকে নিয়ে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, বাংলাদেশে কোনো রামের পূজা হয় না, কোনো রাম কীর্তন হয় না,
বাংলাদেশের হিন্দুরা দুর্গা পূজা বা এই ধরনের কিছু পূজা নিয়ে, তা মনসা পূজা বা বিদ্যা দেবীর পূজা যেগুলো স্কুল কলেজে হয় সীমিত পর্যায়ে, তারা যে বা কাত্তিয়ানী পূজা হয় আমাদের মাগুরাতে, এই ধরনের কিছু পূজায় বাংলাদেশের হিন্দুদের চিরচারিত ধর্ম পালনের ভিতরেই সীমিত রয়ে গেছে। বাংলাদেশের রামকে নিয়ে পূজা হয় না, তিনি উত্তরপ্রদেশের অযোধ্যার মানুষ। অযোধ্যাতেও এখন আর সেই আগের মতো রামকে নিয়ে অত গড়াগড়ি দৌড়াদৌড়ি করে না কেউ। সারা দেশে তো হনুমান পূজা হয়, এক এক দেশে এক এক ধরনের পূজা হয়। এই রাম প্রতিষ্ঠা হলো বিজেপির খেলা। বিজেপি এই রাম শ্রীরাম বলেই তারা ধর্মকে যে উগ্রবাদের জায়গাটিতে নিয়ে গেছে, এটি খুব সদর্পণে সারা পৃথিবী অবলোকন করছে বা খেয়াল রাখছে তারা কি করছে। এর বিরুদ্ধেই সারা পৃথিবী জুড়ে অলরেডি ভয়েস রেজ হচ্ছে এর বিপক্ষে। অতএব বাংলাদেশ যে এই মুহূর্তেই তার সঠিক পথ, সঠিক রাস্তা, সঠিক পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশকে নিয়ে সঠিক পদক্ষেপে তারেক রহমান রাস্তায় নেমে পড়েছেন। বিশ্বের বড় বড় দাদাদের সাথে তিনি বসবেন, কথা বলবেন এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি মানচিত্রে সোনালী অধ্যায় সূচনা করে যাবেন এবং খুব নীরব থেকে ভারতকে সমস্ত কার্যক্রম, ভারতের কথা, ভারতের রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত যে পদক্ষেপগুলো নিচ্ছে, অন্যায়ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পুশিন থেকে শুরু করে বাংলাদেশকে নিয়ে যে নোংরামি, যে নিকৃষ্ট মানের রাজনীতির যে পরিচয় দিচ্ছে, তারা অদক্ষতার পরিচয় দিচ্ছে, সেটার উত্তর তারা তারেক রহমানের কাছ থেকে নীরবেই পাবেন। এবং নীরবতার উত্তর যে কতটা ভয়ঙ্কর সেটা তারেক রহমানের চেয়ে আর কোনো বিশ্বগুরু এই মুহূর্তে নেই বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।